তো আজকে আমরা একটু শুরু করছি। মোস্ট লাইকলি আজকে আপনাদের ইন্ডাস্ট্রি এনগেজমেন্টের লাস্ট সেশন। যদি এর পরেও কোনো কিছু দরকার পড়ে প্লিজ ডু পিং এলিন ভাই। সো উনি আমার সাথে কোঅর্ডিনেট করে টাইমটা সেট করে নেবেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এন্টারপ্রাইজের সিকিউরিটি আর্কিটেকচার আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো এন্টারপ্রাইজের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, এটা কিভাবে করতে হয়, এবং সিকিউরিটি আর্কিটেকচারের প্র্যাকটিস কিছু দেখব, অ্যান্ড রোল অফ এন্টারপ্রাইজ আর্কিটেকচার। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি শেয়ার করে দিচ্ছি, গো নো গো একটু বলে দিন আমাকে। দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন? দেখা যাচ্ছে। ওকে, সো আপনাদেরকে দেখিয়েছিলাম এন্টারপ্রাইজের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টটা কিভাবে করতে হয় এবং রিস্ক অ্যাসোসিয়েটেড টু ইট। পিরিয়ডিক্যালি আপনারা একটু স্ক্রিনশটগুলো নিয়ে নিন, যখন ডেফিনেটলি আমি বলে দেব যে কোনগুলো নিতে হবে। এর পাশাপাশি আমরা দেখব এন্টারপ্রাইজের প্র্যাকটিসগুলো একটু দেখব, প্লাস হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের রোলগুলো একটু দেখব, যে আপনাদেরকে যেভাবে একটু রেডি হতে হবে। আসলে সবার প্রথমে যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, এভরিথিং কামস উইথ পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা, পিপিটিডি, এই চারটা কম্পোনেন্ট নিয়ে। ঠিক আছে, সো আপনাদেরকে কন্টিনিউয়াসলি এই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা বডি অফ নলেজ এবং প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক ইজ স্টাবলিশড উইদিন দিস প্যারামিটার্স, এই চারটা আইটেমের উপরেই নিয়ে করা। কোনোখানে দেখবেন যে এখানে বলা আছে যে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে গিয়ে পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা, এই চারজনকে নিয়েই কিন্তু টোটাল এনভায়রনমেন্টটা তৈরি হয়। এখানে টেকনোলজি আছে, ডেটা আছে, পিপল ছাড়া প্রসেস কোনো কাজে লাগবে না, অথবা অটোমেটেড সিস্টেমের ক্ষেত্রেও ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থাকবে, সেই ক্ষেত্রেও কিন্তু এন্টারপ্রাইজ আর্কিটেকচার এবং প্রসেস মেকানিজম এখানে থাকবে। সো প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, এটা একটা বড় জিনিস, সবসময় এই জিনিসটা আপনারা চেক করবেন। সো এপিকিউসির একটা পিসিএফ আছে, যেটা আমরা বলে থাকি প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক। সো প্রসেসটা কেমন করে হবে এটা প্রত্যেক জায়গায় বলে দেয়, যে এপিকিউসির এই প্রসেস ক্লাসিফিকেশন ফ্রেমওয়ার্ক বলে দেয়, অথবা প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, এই ক্লাসিফিকেশনটাই আসলে কন্ট্রোল ফ্রেমওয়ার্কের আন্ডারে পড়ে। সো লেটস সি, একটু আমরা দেখি যে এই প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্কের প্রাইমারি স্ট্যান্ডার্ডগুলো কি কি ডোমেইন নিয়ে কাজ করছে আসলে। সো এখানে আমরা একটু পিসিএফটা নিয়ে যাই, এপিকিউসি। তো ইন্ডাস্ট্রি ভার্সন আমি একটু লাস্ট এডিশনটা দেখাচ্ছি, আপনারা এটা কন্টিনিউয়াসলি আপডেট করে নিতে পারেন। এগুলো সব সময় হচ্ছে গিয়ে আপডেটগুলো বের হয়। সো আপনাদেরকে এখানে ইউজার নেম তৈরি করে নিতে হবে, যার কারণে হচ্ছে গিয়ে আপনাদেরকে ডাউনলোড করতে দেবে। দিস আর নট মানে অল টাইম ফ্রি, যে সব কিছুই যে ফ্রি পাবেন তাও না, কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এই প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্কগুলো ইজ পেইড সার্ভিস, এবং খুবই ক্লাসিফাইড ডকুমেন্টেশনস, যেগুলো আসলে সবার জন্য ওপেনও না। ঠিক আছে, সো এখানে এপিকেসির এই কন্ট্রোল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা একটু ম্যানেজ পার্টটা দেখি, কি কি কন্টেন্ট আছে এখানে। সো একটা অর্গানাইজেশনের প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক বলতে যা বোঝায়, দিস ইজ দ্য একটা ফুল অর্গানাইজেশনের তৈরি করা আইটেম, কি করতে হবে। সো ইউ ক্যান সি যে এখানে 13টা আইটেম আছে, আপ টু এই যে নিচেও পর্যন্ত 13টা পর্যন্ত কন্ট্রোল ডেফিনিশন আছে। সো আমি জাস্ট খালি আপনাদেরকে যে একটু দেখিয়ে দিচ্ছি, আমি এই ফুল জিনিসটা গো থ্রু করার মতো হয়তো আমাদের কাছে টাইম হবে না।
সো ক্যাটাগরিটা এখানে আবার একটু বড় করে দেখিয়ে দিচ্ছি, এবং এগুলোর প্রত্যেকটা কতগুলা ম্যাট্রিক্স আছে অ্যাভেলেবল কিনা এখানে বলা আছে। এন্টারপ্রাইজ রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স নিয়ে এখানে আসলে কোনো রকম ফাংশনাল কাজ হয় না। সো এই জিনিসগুলো আসলে এক একটা ডিফারেন্ট কন্ট্রোল সেগমেন্টের জন্য কাজ করে। সো দেখেন, একটা অর্গানাইজেশন তৈরি করতে হলে আপনাকে ডেভেলপ ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি থাকতে হবে, ম্যানেজ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, কি কি আপনার সেলেবল প্রোডাক্ট আছে, মার্কেটে কি করছেন, এটা কিভাবে আপনি সাপ্লাই চেইন ম্যানেজ করছেন, ডেলিভারি কন্ট্রোল মেকানিজম কি আছে, কাস্টমার চাইলেও একটা জিনিস আপনি পাঠিয়ে দিয়েছেন আরেকটা জিনিস। যেমন কন্টিনিউয়াস দারাজ থেকে যদি আপনাদের কারো এক্সপেরিয়েন্স থাকে, অথবা এরকম ই কমার্স সাইট থেকে কিনলেন এক জিনিস, কালার চেয়েছেন আরেক জিনিস, পাঠিয়ে দিয়েছে আরেক জিনিস। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে কন্ট্রোল মেকানিজমের মধ্যে না পড়ার কারণে হচ্ছে গিয়ে এই ঝামেলাগুলো তৈরি হয়। সো কাস্টমার সার্ভিস অবভিয়াসলি খুব বাজে রকম ভাবে এফেক্টেড হয়। ডেভেলপ অ্যান্ড ম্যানেজ হিউম্যান ক্যাপিটাল একটু বাজেভাবে বলি, ইফ ইউ আর এঙ্গেজিং একদম মিনিমাম ব্রেইন ক্যাপাসিটি টু ডেভেলপ এ ফাইটার জেট অথবা ফাইটার প্লেন, সো দেন ইটস নট গোয়িং টু হ্যাপেন। এডুকেশন লাগবে, অনেক লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং লাগবে, প্রোডাক্ট জানতে হবে, ফাংশন জানতে হবে, রোল জানতে হবে, যেগুলো আপনাদেরকে আমি বারবার করে বলে আসছি। সো আপনারা যখনই কোনো নলেজ অ্যাকুইজিশন করবেন কারো কাছ থেকে, সো ইফ দ্য ট্রেনার আপনাদেরকে প্রপারলি গাইড না করতে পারে, ইন মোস্ট কেসেস অ্যাভয়েড দিস গাইজ, রাইট? আপনাদেরকে হয়তো ডকুমেন্টেশন বলে দিল, সে হয়তো পুরোপুরি এক্সপ্লেইন যদি না করতে পারে, দেন ইটস গুড, আপনারা নিজেরা একটু দেখে নেবেন। বাট ভুল ইনফরমেশনটা আপনাদেরকে মিস ইনফরমেশনে দেবে, এবং মিস ইনফরমেশন অলওয়েজ লিডস টু ডিসইনফরমেশন, যেটা আসলে কখনোই আপনাদের ফাংশনাল অ্যাক্টিভিটিসের মধ্যেও পড়বে না, এবং আপনারা দেখবেন যে এটার যে গোলটা ছিল, গোলটা অ্যাচিভ করতে পারছেন না। সো অবভিয়াসলি আপনাদেরকে এন্টারপ্রাইজের রিস্ক, কমপ্লায়েন্স, রেমিডিয়েশন অ্যান্ড রেজিলিয়েন্সি দেখতে হবে। আপনাদেরকে কয়দিন আগে যেটা দেখিয়ে দিয়েছিলাম, অনেকগুলো বিওকে দেখিয়ে দিয়েছিলাম, বডি অফ নলেজ। এই বডি অফ নলেজের মধ্যে অনেক রিস্ক ম্যানেজমেন্ট ফ্যাক্টর আছে। যেমন ফেয়ারলি যারা করে থাকে সেটা হচ্ছে গিয়ে ফেয়ার, FAIR, ফেয়ারের একটা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস আছে। ফেয়ারটা আমি একটু জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে। সো ফেয়ার ইনস্টিটিউট থেকে এই জিনিসটা পাবেন আপনারা। রিস্ক কন্ট্রোল ফ্রেমওয়ার্কের প্রথম জিনিসগুলো হচ্ছে গিয়ে এখানে বলে দেয়া আছে। সো সাইবার সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন, মডেলটা কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। সো আলটিমেটলি এটা আসলে ফেয়ারের ফুল মডেলটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ফান্ডামেন্টালি কাজ করে। সো ডিটেকশন থেকে শুরু করে আপনারা রেসপন্স কিভাবে করবেন, এই রেসপন্সের আন্ডারে কি কি প্রসেস মেকানিজম আপনাদেরকে ম্যানেজ করে নিয়ে আসতে হবে, দিস ইজ হোয়াট ইট টেলস ইউ, রাইট? সো এই এফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্টের জন্য একটা হোয়াইট পেপারও আছে, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন এই ফাংশনস থেকে। জাস্ট সাইন ইন করে নেবেন। এই একটু আগে যেটা বললাম সবকিছুই আসলে ফ্রি না, সো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন হোয়াইট পেপারগুলো। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফেয়ার ডকুমেন্টেশন। লেটস চেক ইফ আই হ্যাভ দিস, একটু দেখাতে পারি কিনা আপনাদেরকে। ট্যাক্সোনমিটা হচ্ছে গিয়ে একটু আগে যেটা দেখালাম, হোয়াইট পেপার। দিস ইজ দ্য ট্যাক্সোনমি অফ সাইবার রিস্ক সিনারিও। যাই হোক, এটাতে আমরা এখন ঢুকছি না, আপনাদের জানানোর জন্য জাস্ট খালি বলে দিলাম। সো আমরা যেই জিনিসগুলো একটু ফাংশনালি চেক করব, এখানে আপনাদেরকে বলেছিলাম অ্যাডকারের একটা কথা, ADKAR। অ্যাডকারের কিছু ফ্রেমওয়ার্ক আছে যেটা হচ্ছে গিয়ে চেঞ্জ ম্যানেজমেন্টের উপরে ফাংশন করে। সো চেঞ্জ ম্যানেজমেন্ট স্টার্টস উইথ ইউ।
যে আপনার ভিশন, আপনার ভিজিবিলিটি, আপনার এক্সপেরিয়েন্স কাউন্টস, এবং এই এক্সপেরিয়েন্স আপনাকে বলে দিবে যে এই প্রসেস ফ্রেমওয়ার্কটা আসলে ভুল আছে, এটা এইভাবে হওয়া উচিত ছিল, এই রকম হওয়া উচিত ছিল, অথবা ডিফারেন্ট রোলের পার্সপেক্টিভে হতে পারে। সো হাউ ডু ইউ কমিউনিকেট? সো আপনাকে রেফারেন্স দিয়ে আনতে হবে, সো কমিউনিকেশন স্কিলসটাও আপনাকে বাড়াতে হবে। যে কমিউনিকেশন গ্যাপ বিটুইন ভ্যারিয়াস ডিসিপ্লিনস মানে কি? কোনো একটা ফ্রেমওয়ার্ক বলা আছে, যেমন স্কুলে যাই, স্কুলে যখন গিয়েছি সারা লাইফ সাদা শার্ট নীল প্যান্ট পরেছি, অথবা যাদের ড্রেস কোড যেরকম আছে সেরকম অনুযায়ী। সো স্কুলে আপনি ছোটবেলাতেও হাফ প্যান্ট পরে ডেফিনেটলি স্কুলে যাননি। সো ওখানে ফুল প্যান্টের একটা প্রভিশন করা আছে, যে এই প্রভিশনিং এর আন্ডারে আপনাদেরকে জিনিসগুলো করতে হবে। একটু পরে মিটিং আছে। সো এই ফাংশনস গুলো হচ্ছে কি আপনাদেরকে বুঝতে হবে যে সেখানেও একটা ফাইনালি একটা, সরি ফাইনালি না, ওখানে একটা গাইডলাইন্স দেয়া আছে যে হাউ টু কাম টু স্কুল। যে আপনার সাথে একটা ব্যাগ থাকছে, আজকে যেসব ক্লাস আছে এই ক্লাসগুলোর বইগুলো আছে, কিছু হোম টাস্ক থাকতে পারে, এগুলো আবার জমা দিতে হয়। সো দ্যাটস দ্য প্রসেস উই হ্যাভ গন থ্রু লাইক 10 to 16 ইয়ার্স। 12 বছর থেকে শুরু করে 14 বছর 16 বছর পর্যন্ত আমরা এই স্কিলসগুলো শিখেছি। সো এই প্রসেসের মধ্যে দিয়েই গিয়েছি আমরা। সো এই পাইপলাইনটা কিন্তু আমাদের জন্য তৈরি করে দেওয়া আছে। যে সুবিধাটা হচ্ছে যে আপনাকে ট্রেন আপ করা, মানুষ তো আমাদের ট্রেন আপ করে লাইফ টাইমে একটা বড় একটা পার্সপেক্টিভে আসা পর্যন্ত আমাদের অনেকটা বছর, লাইফের 16 ইয়ার্স চলে যায়, যে আমরা কে কি হব, কিভাবে হব, কেন হব, যে আমাদের এই কম্পিটেন্সিগুলো তৈরি করার জন্য বেস যে দরকার, এই বেসটা তৈরি হচ্ছে কিনা। তারপরে ইউ ক্যান ডু এনিথিং, এনিওয়্যার, এনি টাইম। সো আপনার নলেজ স্কিলসটা বাড়ানো, এটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে শেখানো হয়, আর কিছুই না। সো যখন আপনারা ইয়েতে যাবেন, কি বলে, বিএসসিতে ঢুকবেন, অনার্সে ঢুকবেন, তখন যখন আপনাদের দেখতে হবে যে আপনাদের স্ট্র্যাটেজি কি করছেন, আপনারা কোন ডিসিপ্লিনে লেখাপড়া করবেন, কম্পিউটার সায়েন্সে করবেন নাকি, অথবা বিবিএ করবেন কিনা, অথবা ফার্মাসিউটিক্যালসে ঢুকবেন, অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ঢুকবেন। প্রত্যেকটার আলাদা আলাদা একটা ফাংশনাল অ্যাক্টিভিটি আছে। সো এই অ্যাক্টিভিটিগুলো যখন দেখবেন আপনাদের গ্রুপ স্টাডি করতে হচ্ছে, গ্রুপ প্রেজেন্টেশন দিতে হচ্ছে, সবাইকে অ্যাক্টিভলি কাজ করে দিতে হচ্ছে, এটাতে কিন্তু আপনাদেরকে স্কিলস ম্যানেজমেন্ট শেখানো হয়। টিমের মধ্যে ফাংশন করতে পারছেন কিনা ওইটা শেখানো হয়। দুজনের মধ্যে ঝগড়াঝাটি করছি, বাট আলটিমেটলি গোলের দিকে টার্গেট করে আমরা আগাচ্ছি কিনা। দ্যাটস দ্য এক্সিকিউটিভের প্রিন্সিপালিজম, যে আপনাকে প্রিন্সিপালিজমের মধ্যে নিয়ে আসতে হবে নিজেকে, যে গোলটা কি ছিল, গোলের দিকে আমরা আগাচ্ছি কিনা। যুদ্ধ করতে করতেই যাব, কোনো সমস্যা নেই, বাট যুদ্ধটা যদি এক পার হয়, আমি ফাইটার প্লেন কনস্ট্রাকশনের কথা বলছি, আরেকজন একটা 3 হুইলারের মেকানিজম নিয়ে কথা বলছে, সো দ্যাট ডাজন্ট গো অ্যাট দ্য সেম টাইম। সো এই জিনিসটা যেটা হয়, যে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্ট্র্যাটেজিক ডিরেকশন অফ দ্য এন্টারপ্রাইজ অ্যান্ড ফর দ্য এন্টারপ্রাইজ, এটার জন্য যে স্কিলসগুলো লাগবে, এই স্কিলসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো একটু পরেই। এখানে জাস্ট একটু দেখিয়ে নিই। সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট একটা বড় পার্ট আছে বিজনেস স্ট্র্যাটেজি। আপনি যখনই একটা অর্গানাইজেশনে ঢুকবেন, আমরা কন্টিনিউয়াসলি ওখানে বসে বসে সবার সাথে ফাইট করতে যাব না, দরকার নেই। সো কেউ যদি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে লিমিটেশন আনে, লিমিটেশন দেখতে পান, দ্যাটস এ গুড থিং, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় লিমিটেশন আছে। সো হাউ ডু ইউ প্রপোজ দ্য ওভারকাম দিজ লিমিটেশনস? সে আপনি বলবেন যে স্যার, দিস মে বি হোয়াট ইউ আর থিঙ্কিং, বাট দেয়ার ইজ এ বেটার ওয়ে টু ডু ইট, ফাস্টার ওয়ে টু ডু ইট, অ্যান্ড দ্য রাইট ওয়ে টু ডু ইট। যে এখানে ফ্রেমওয়ার্ক বলছে এভাবে করা যেতে পারে। Every organization poses different conflicts, different frictions, আসতেই হবে, কারণ সব মানুষ কিন্তু একই রকম ভাবে টিউন আপ হয়নি। তাদের মডেলিং, তাদের লিডারশিপ ম্যানেজমেন্ট এবং হচ্ছে গিয়ে ইন্টারপার্সোনাল ক্যাপাসিটি থাকবে। এই যে আপনি কথাটা এইভাবে বললেন, যে এফেক্টিভলি আপনি যাতে কমিউনিকেশন ইজ এ
art as well. সো আপনি যখন বললেন না 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 এভাবে হবে না, এভাবে না করে ওইভাবে করেন, সো ইট হ্যাজ এ ডিসকাশনাল ঝামেলাটা কি হলো যে আপনি আপনার কাছে যাই প্রেজেন্টেশন করা হচ্ছে আপনি বারবার করে না প্রথম এভাবে না দিয়ে শুরু করলেন। সো এটা শুরু করাটা হতে পারে ডিফারেন্টলি, যে ইনফরমেশন আপনার কাছে পুরোপুরি নেই, অথবা এরকম হতে পারে যে কনফিউজড, আপনিও কনফিউজ যে এটা আসলে নলেজ এরিয়ার মধ্যে আপনার কাছে পড়ছে কিনা। সো হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্রোচ দিস, যে বললেন স্যার এফিসিয়েন্সি যদি ম্যানেজ করতে চাই এবং এটা আরো এফেক্টিভ হবে এই যদি এইভাবে ট্রাই করতে পারি, that's a different approach to place your problem solving skills in a different way to the table, ডিসকাশনের মধ্যে বলা হলো। সো তখন দেখবেন যে যখনই এভাবে বলতে শুরু করবেন, your leadership skills becomes কি বলে ভালো জিনিসটা আপনি বলতে থাকবেন। আবার কিছু সময় দেখবেন যে কিছু মানুষও পাবেন লাইফে যাদের সব কিছুতেই প্রবলেম আছে। সো এইটাতে যদি আবার আপনি অ্যাগ্রি করেন তাহলে রিস্কটা কি দাঁড়াচ্ছে, রং সলিউশনস এর জন্য আপনারা একসাথে অ্যাগ্রি করলেন। সো আলটিমেটলি পরে যখন দেখা যাবে যে একটা অডিট, একটা ফেয়ার অডিট যদি হয় যে এই প্রসেস মেকানিজম, এই জিনিসগুলোর অ্যাপ্রুভাল সিস্টেম, এইটার ওয়ার্কফ্লো সিস্টেম ভুল ছিল, ওরা যখন বলে দিল তখন দেখা গেল কি আপনাদের সবার নাম আসছে, এনারা 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 সাইন অফ করেছিলেন যে এগুলো সবাই মিলে ডিসকাস করে তখন বলেছেন। তখন হয়তো বলতে পারবেন যে আমরা তো আসলে যে জিনিসটা নিয়ে কথা বলেছিলাম তখন সবার আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম, আমিও সায় দিয়েছি, বাট দ্যাট ডাজন্ট কাট ইট। সো আপনার স্কিল যদি আপনি এরকম করে অ্যাডহেয়ার করতে থাকেন, রং সলিউশন ডিজাইনের দিকে যাচ্ছেন, এটা যদি অ্যাডহেয়ার করতে থাকেন 5 years ডাউন দ্য লাইন আপনার মাথার মধ্যে রং সলিউশনসের একটা পাইপলাইন দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা রং সলিউশনসের আপনার কাছে সলিউশন আছে। হ্যাঁ, সো ওই রকম যাতে না হয়, সো সেক্ষেত্রে হবে কি আপনাদের স্ট্র্যাটেজিগুলো ঠিক করতে হবে যে আপনারা আসলে কোথায় যাবেন, অ্যানালাইসিসটা করেছেন কিনা ঠিক মতো, যে এখানের যে আপনার কমিটি আছে তাদের কাছে ইমেইলে কমিউনিকেট করেছেন কিনা, কোনো সাপোর্টেড ডকুমেন্ট দিয়েছেন কিনা, অথবা এটার সাথে যে আপনারা ডিসিশনসগুলো নিতে চাচ্ছেন, হোয়াট ওয়াজ দ্য ডিসিশনস দ্যাট নিডস টু বি মেড, এবং এটার সাথে কনসিকুয়েন্সেস কি আছে, এটা করলে ওই রকম হবে, রাইট? এই ফাংশনসগুলো আপনাদের জানতে হবে। সো এগেইন এই ফাংশনাল গ্রুপের মধ্যে আবার চলে এসেছি। সো ফাংশনাল আইটেমগুলা যে জিনিসগুলোতে দাঁড়াবে, আপনাদেরকে ডেফিনেটলি একটা টিমের মধ্যে ফাংশন করতে হবে এবং টিমের সবাইকে আন্ডারস্ট্যান্ডিংটা বুঝিয়ে দেবেন যে প্রপার ইমপ্লিমেন্টেশন থাকতেই হবে, না হলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাব অন্যান্যদের তুলনায়। সবাই কিন্তু একরকম ভাবে ফাংশন করে না। সো বুঝিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব থাকবে। আপনি যদি বুঝিয়ে না দেন এবং সবার মধ্যে গিয়ে একটা বোম ফাটালেন, এটা কিন্তু আসলে এরকম হওয়া উচিত ছিল সব কাজের পরে, তখন আবার কোয়েরিটা হবে অন্যরকম, আপনি আগে বললেন না কেন, রাইট? সো এই জিনিসগুলো আসলে একটু আপনাদের মাথায় রেখে চলতে হবে। সো আমরা এবার একটু প্রসেস ফর্মুলেশনস এর দিকে যাই। রোলটা তো দেখলেন আপনার, এন্টারপ্রাইজ আর্কিটেকচারের ফাংশনস থেকেই কিন্তু আপনাদেরকে বলছি এগুলো। সো আর্কিটেকচারের প্র্যাকটিস নিয়ে একটু কম কথা বলবো। আচ্ছা যাই হোক, এখানে আসলে আপনাদেরকে টাইমটা নষ্ট করার দরকার নেই। সো আপনারা যেই ফাংশনসেই কাজ করেন না কেন, ইন দ্য নিয়ার ফিউচার আপনাদের যেই অ্যাক্টিভিটি, রোল এবং টাস্কগুলো থাকবে, এগুলো বেসড অন রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা সবসময় চেষ্টা করবেন রিস্ক রিডিউস করতে। রিস্কটা কি হতে পারে, কেমন করে হতে পারে? অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট রিস্ক আছে, লিগ্যাল অ্যাফেয়ার্সের রিস্ক আছে, ইন্টারনাল অডিটের রিস্ক আছে, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, একটা অর্গানাইজেশন ডেভেলপ করতে কি কি করতে হতে পারে এবং এইগুলোর ইম্প্যাক্ট কি, এগুলো আপনাদেরকে জানতে হতে পারে। এবং আপনারা যখন কন্ট্রিবিউট করতে পারবেন, দেন আপনার এই অ্যাক্টিভিটির কারণে, আপনার এই মাইন্ডসেটের কারণে ইউ উইল বি হাইলাইটেড
across the industry gradually, রাইট? এই গ্র্যাজুয়াল ইন্টিগ্রেশনস এর কারণেই হচ্ছে কি আপনাকে বলবে যে একটা হিউম্যান রিসোর্স কালেক্ট করব অথবা হায়ার করব, কি নিতে হবে, কি দেখবেন আপনি এখানে। যদি দেখেন যে হ্যাঁ যে কোনো হিউম্যান রিসোর্স নিলেই হয়ে যাচ্ছে, আসলে কি তাই? আপনার এখানের স্কিলস ম্যাপিং গুলো কি লাগবে, যে আপনি কথার কথা একটা সেলস এন্ড মার্কেটিং এর লোক নেবেন, সো তার ওয়ার্ক ডোমেইনটা কিভাবে হতে পারে, সে হয়তো নলেজেবল হতে পারে অনেক অনেক ডোমেইন নিয়ে, বাট অফিসিয়ালি সে কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে আসতে পারে। হতে পারে একটু ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে পারে, অথবা অন্যরকম স্কিল সেট থাকতে পারে যে আপনার অর্গানাইজেশনের সাথে কোনোভাবেই যাচ্ছে না। সে যেভাবে অ্যাক্টিভেট করছে, ক্লায়েন্টের সাথে যাচ্ছে, কথা বলছে, সে তার পার্সপেক্টিভ নিয়ে কথা বলছে, আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কথা বলছে না। সো দ্যাট ইজ এ মিসঅ্যালাইনমেন্ট অফ এ পার্সন। সো ধরেন ইন্টারনাল অডিটের জন্য লোক নিয়ে আসছেন, কথাই বলতে পারছে না সে, ইন্টারনাল অডিট যদি আইটিতে ইন্টারনাল অডিট করতে বসে, সে আইটির ফাংশনসই বুঝে না, সেই ক্ষেত্রে তখন কি একটা তামাশা হবে। আলটিমেটলি দেখবেন যে ইন্টারনাল অডিটের আইটি ফাংশনস, আপনি বলছেন ফ্রেমওয়ার্ক হচ্ছে এরকম, আপনি বলছেন এরকম, আপনার মতো তো হবে না। আমরা ফ্রেমওয়ার্ক ধরে ধরে কাজগুলো করি, আইটির অডিটর ইন্টারনাল অডিট তখন আপনাকে বলতে বাধ্য হবে অথবা অ্যাডহেয়ার করতে বাধ্য হবে যে না আমি ভুল, ওনারা ঠিক বলছেন, যে সফটওয়্যারে তো অটোমেশন করা আছে, এই অটোমেশন গুলা আইএসও 27001 কে স্যাটিসফাই করে। সো ইন্টারনাল অডিট যদি আবার সেটা না বুঝে, সে আপনাকে তখন হয়তো বলবে আচ্ছা আমি এটা জানি না, আমি আর একটু দেখে নিই, দেখে তারপরে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো, কথার কথা। সো এগেইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, এইটার ফাংশনালিটির মধ্যে অনেক বড় রিস্ক ম্যানেজমেন্ট রয়ে গেছে। বাজেট কিভাবে ম্যানেজ করবেন, জিএল কোড কিভাবে জেনারেট করবেন, গভর্নমেন্টের রেভিনিউ সাবমিশন করবেন কিভাবে, ট্যাক্স ভ্যাট, আপনার নিজের পিএফ জিএফ এমপ্লয়ীদের জন্য অ্যাসুরেন্স কিভাবে দেবেন, ইকুইটি ম্যানেজমেন্ট, সো কিভাবে ফান্ডিং আসছে, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করছেন, এখান থেকে টাকা আপনাদের ট্রান্সফার হচ্ছে এন্টারপ্রাইজ অর্গানাইজেশনের জন্য, লোন ম্যানেজমেন্ট, ডেপ্ট পে অফ, স্যালারি ফান্ড, প্রফিট অ্যান্ড লস ম্যানেজমেন্ট, রেভিনিউ অ্যাসিওর করতে হবে, রেভিনিউ অপারেশন দেখবেন। সো এই ফাংশনস গুলা হচ্ছে গিয়ে চার্টারের মধ্যে দেয়া থাকবে, যে আপনি কিভাবে চার্টার ম্যানেজ করছেন, দ্যাটস দ্য ফাংশনাল আইটেম। এবার আসি হচ্ছে গিয়ে আপনার বাকিগুলোতে না অ্যাডহেয়ার করে, সে আপনার আপনাদের মধ্যে থেকে সবাই তো টেকনিক্যাল, আমি আপনাদের টেকনোলজির বাইন্ডিং গুলো একটু জাস্ট দেখিয়ে দিই। দ্যাটস এ হিউজ ডকুমেন্টেশন, বিরাট বড়। আমি একটু সেগমেন্ট করে স্লোলি দেখিয়ে দিচ্ছি। ম্যাসিভ অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মের মতো, এটা আসলে কতগুলা পার্টে কি কি কোথায় আছে। সো আজকে আমরা একটা সার্ভার ডেপ্লয়মেন্ট করছি, এই সার্ভার ডেপ্লয়মেন্টের ফার্মওয়্যার আপডেট গুলা কমপ্লিট করা হয়নি। আলটিমেটলি কি দেখবেন আপনি, ইনস্টলেশনের পরে দেখবেন যে এটা মিসিং, ওইটা কাজ করছে না, এটার ইনকম্প্যাটিবল হয়ে গেছে, কারণ আপনার ফার্মওয়্যার এটা সাপোর্ট করে না। ওয়েজ ইনস্টলেশনের সময় দেখলেন একটা প্রবলেম তৈরি হয়েছে। লিনাক্স বেস ভার্চুয়াল মেশিন অথবা যে কোনো হোস্ট মেশিন দেওয়ার ক্ষেত্রেও দেখবেন যে সেম প্রবলেমটা তৈরি হবে। সেবার রিস্ক ম্যানেজমেন্টে আসি। আইএসপি, আপনার মাল্টিপল আইএসপি না থাকলে, আপনার যদি আইএসপির দুটো লাইন কাটা পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার একটা আইপি ম্যানেজমেন্ট আছে, অনেকগুলো আইপি আপনি ওয়েবে এক্সপোজ করে রেখে দিয়েছেন, বাট এগুলো আসলে কোনো ম্যানেজ কন্ডিশনে রাখেননি। যেমন গতবার আপনাদেরকে বলেছিলাম যে রাউটার আগে রাখবেন, ফায়ারওয়াল না। সো আইপি ম্যানেজমেন্টের প্রথম শর্ত হচ্ছে গিয়ে আপনি যত কম আইপি এক্সপোজ করবেন অন দ্য ইন্টারনেট, সেক্ষেত্রে কি দাঁড়াবে? আপনি কি অনেকগুলো ফায়ারওয়াল দাঁড় করিয়ে দেবেন সামনে, যে প্রত্যেকটা একটা একটা আলাদা আইপি দিয়ে? নো। সো হোয়াট ইউ ডু ইজ কোর রাউটার একটা সামনে বসাবেন, যেটাতে বিজিপি থাকবে, বর্ডার গেটওয়ে প্রোটোকল বলা হয়, যেখানে আপনার এএসএন নাম্বারগুলো হচ্ছে গিয়ে আপনাকে অ্যানাউন্স করতে হবে। সো দ্যাটস দ্য প্রাইমারি ইনপুট অ্যান্ড আউটপুট ফর ইউর অর্গানাইজেশন। এরপরে হচ্ছে গিয়ে আপনার নিচের লাইনে ডিস্ট্রিবিউশন সুইচ থাকবে, তারপরে ম্যানেজমেন্ট সুইচ থাকবে, ম্যানেজমেন্ট সুইচ থেকে আরো সার্ভার ফার্ম আসবে। সিসকোর
ডেটা সেন্টার ডিজাইন গাইডলাইন্সের মধ্যে এগুলো দেওয়া আছে। সো আপনাদেরকে এইটা দেখতে হবে। ওয়্যারলেস কন্ট্রোলার অ্যান্ড অ্যাক্সেস পয়েন্ট, আপনারা কি জানেন যে আমরা যখন রুমের ভিতরে ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোলার বসিয়ে দিচ্ছি, এপি অ্যাক্সেস পয়েন্টস বসিয়েছি, 5টা 6টা আছে, এরা কিন্তু মানুষ ডিটেক্ট করতে পারে, রাইট? মানুষ ডিটেক্ট করতে পারে কিভাবে? ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি বার্স্ট করছে সারা রুমের ভিতরে। তো আপনি যখন যাবেন আপনি এই ফ্রিকোয়েন্সি গুলাকে বাধা দিচ্ছেন, আপনার আউটলাইন তৈরি করে ফেলতে পারে। দিস ইজ এ সাইবার সিকিউরিটি প্রবলেম, যে আপনার এখান থেকে এই মানুষকে ডিটেক্ট করার যে এই প্রসেস, এটা যদি আপনার এপির মধ্যে থাকে, যদি এরকম যদি দেখেন যে এরকম হচ্ছে, সো তার মানে হচ্ছে গিয়ে ইউ ক্যান বি পেনিট্রেটেড, এবং আপনার লোকেশন এবং আপনার আউটলাইন দেখে, আপনার ফিগারের আউটলাইন দেখে আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব। দ্যাটস এ বিগ প্রবলেম, যে ওয়্যারলেস কন্ট্রোলার আপনি কি টাইপের কিনছেন এবং এই টাইপগুলো কোনো ডাটা আপনাকে ব্যাকএন্ডে পাস করছে কিনা। নেটওয়ার্ক অপারেশনসের মধ্যে কানেক্টিভিটি ডায়াগ্রামস এবং কোন কেবলটা কোন পয়েন্টে ঢুকানো আছে, এটার কেবলিং নাম্বার করা আছে কিনা, র্যাক ডায়াগ্রাম ঠিক মতো করা আছে কিনা, কেবল ডায়াগ্রাম ঠিক মতো করা আছে কিনা, ডিভাইস কনফিগারেশন বেঞ্চমার্ক, যেটা আপনাদেরকে বলেছিলাম যে ধরেন সিসকোর আমি একটা ডিভাইস কনফিগারেশন বেঞ্চমার্ক করব, ডিভাইস কনফিগারেশন বেঞ্চমার্ক করব সিআইসি উইথ সিআই সিকিউরিটি, সিআইএস দিয়ে করব। সিআই সিকিউরিটির একটা বড় ফাংশন হচ্ছে গিয়ে সিসকোর বেঞ্চমার্কগুলো এখানে দেয়া আছে। আপনি দিস আর ফ্রি। এই বেঞ্চমার্কগুলো আপনারা দেখতে পারবেন, ফায়ারওয়াল থেকে শুরু করে কোন কোন অপারেটিং সিস্টেমের জন্য এগুলো দেয়া আছে, এগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সো দেয়ার ইজ এ বেঞ্চমার্ক অ্যাজ ওয়েল ফর দ্য কনফিগারেশন। সো এরপরে আসছে হচ্ছে গিয়ে আইডি প্রোভাইডার, ডিভাইস কালেকশন ম্যানেজমেন্ট উইথ আইডি প্রোভাইডার। আইডি প্রোভাইড যদি কেউ করে থাকে আপনার সিস্টেমে, যে এখানে আইদার রেডিয়াস থাকবে, সিসকোর আইস থাকতে পারে, আর হচ্ছে এসএসও, যে কোনো সিঙ্গেল সাইন অন থাকতে পারে। সো আমরা যেমন অর্গানাইজেশনে কার্ড ইউজ করি, আইডি কার্ড, এইগুলা হচ্ছে গিয়ে এইচআইডি গ্লোবাল এবং ম্যাঙ্গো কার্ড 1356 মেগাহার্ট উইথ এসএম চিপ। এটা সব সময় আপনারা বলবেন যে এসএম চিপ সহ কার্ড কিনতে, কোনো সময় জাস্ট প্লেন কার্ড কিনে নিয়েন না, এগুলা পেনেট্রেবল সিস্টেম, যে কোনোভাবে এটাকে কমপ্লিট করে ফেলা যায়, পেনেট্রেশন করা যায়। তো প্রিন্টিং এর ক্ষেত্রে লোকাল প্রিন্টিং এর মধ্যে আপনার পিন দিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা লোকাল এন্টারপ্রাইজ গুলোতে এই সিস্টেম দেওয়া আছে। আপনার আইডি কার্ডই ক্যান বি ইউজড অ্যাজ এ পাঞ্চ কার্ড, যে আপনি কোনো সময় প্রিন্ট দিচ্ছেন, এই প্রিন্টগুলো কিউ হয়ে থাকবে, যার প্রিন্ট নিতে চাবে সে তার কার্ডটা পাঞ্চ করার সাথে সাথে তার প্রিন্টিংটা চলে আসবে। সো আইডিপি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এলড্যাপ আছে, রেডিয়াস, ওঅথ 2.0, ওপেন আইডি আছে, এসএমএল ভার্সন আছে, এলড্যাপ ভার্সন আছে, অনেকগুলো টাইপ আছে। সো দিজ আর অলসো রিস্ক রিডাকশন পয়েন্ট। আপনার অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন করবেন কিভাবে, হার্ডওয়্যার ইন্টিগ্রেশন করবেন কিভাবে, এবং আপনার ইন্টারনাল সিস্টেমস থেকে ওঅথ দিয়ে করছেন, ওপেন আইডি দিয়ে করছেন, অথবা মাইক্রোসফটের অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে করছেন। সো দ্যাটস অলসো ডিফাইন্স হাউ টু রিডিউস রিস্ক, এবং ইন্টিগ্রেশন কিভাবে করবেন, কেন ওঅথ ইউজ করবেন, কেন রেডিয়াস ইউজ করবেন, ওপেন আইডি কেন ইউজ করব না, কথার কথা বলছি। সো দ্যাট অলসো ডিফাইন্স ইউর এন্টারপ্রাইজ অর্গানাইজেশনের রিস্ক রিডাকশনটা কিভাবে করবেন, এবং সবচাইতে ইজিয়েস্ট এবং ফাস্টেস্ট ওয়েতে আপনি কাস্টমারকে সাপোর্টগুলো দেবেন। সো এন্ড পয়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবার আমরা আসবো হচ্ছে গিয়ে এক্সডিআর এনরোলমেন্ট। এক্সডিআর এর সাথে হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপ ডেস্কটপ ম্যানেজমেন্ট, ভিপিএন থাকতে পারে। একটু সাউন্ডটা একটু কমাই দিতে হবে। ফিরোজ ভাই, ওই সেশন নিচ্ছি তো, সাউন্ডগুলো যাচ্ছে।
সো এর পরের পার্টটা হচ্ছে গিয়ে টুলিং গুলো আপনার লাইসেন্সিং কি টুল ইউজ করতে পারবেন। লাইসেন্সিং টুলস এর মধ্যে আপনার ফুল অর্গানাইজেশনস এর লাইসেন্স ম্যানেজমেন্ট কিভাবে করবেন এবং এগুলা কিভাবে আপনার লাইসেন্স ম্যানেজমেন্টের মধ্যে রাখবেন, অথবা অফিস 365 যদি থাকে, মিটিং রুম ম্যানেজমেন্ট আপনারা জিপিতে অথবা কি বলে অন্য যে কোনো টেলকোতে গিয়ে যদি দেখেন, সেখানে মিটিং রুম ম্যানেজমেন্টের জন্য আপনাদের একটা দরজার বাইরে একটা ডিভাইস আছে which looks like a ট্যাবলেটের মতো। আপনার মিটিং রুমের সেশন গুলা কখন কটা কোন কোন বুকিং গুলো আছে এগুলো সিরিয়ালি দেখে। সো অর্গানাইজেশনাল ইউনিট ম্যানেজমেন্ট, দ্যাট মিনস OU ম্যানেজমেন্ট, পুরো অর্গানাইজেশন অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে সেগমেন্ট বাই সেগমেন্ট থাকতে পারে। যেমন এখানে এগুলো প্রত্যেকটা এক একটা কোম্পানি ইউনিট, ঠিক আছে, অর্গানাইজেশনাল ইউনিট, লিগ্যাল টিম, ইন্টারনাল অডিট টিম, ব্র্যান্ড টিম, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, হিউম্যান রিসোর্সের মধ্যে এখানে অনেক টিম থাকবে, টেকনোলজির ভিতরে সেলস এন্ড মার্কেটিং টিম আছে, এগুলো এক একটা OU অর্গানাইজেশনাল ইউনিট বলি আমরা। সো এইবার আসি হচ্ছে গিয়ে আপনাদের এসএসওর ইন্টিগ্রেশন গেল, ছোটখাটো করে বলছি। আপনাদের ভিডিও এডিটিং সিস্টেম থাকতে পারে, যারা হচ্ছে গিয়ে আপনাদের, অথবা গেমিং সিস্টেম থাকতে পারে, সেগুলো আসলে কতটা আপনাদের ডেটা ইন্টারনেটে ইউজ করছে এবং কি কি ডেটা এখান থেকে পাঠাচ্ছে, এই ভিজিবিলিটি আপনাদের থাকতে হবে। অ্যাজ এন অর্গানাইজেশনাল enterprise architect, always think of enterprise, 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 enterprise. Nothing goes beyond enterprise. সবকিছু হচ্ছে গিয়ে এন্ড পয়েন্ট, এন্ড গেম হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ কেমন ভাবে কাজগুলা করে এবং কোন অর্গানাইজেশন এন্টারপ্রাইজে উঠতে চায় অথবা আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের দেখবেন যে অনেক প্রবলেম তৈরি হয়েছে, নিচে অনেক সাইলো বেস কাজগুলো করতে করতে উপরে অনেক বেশি কোম্পানি বড় হয়ে যাওয়ার পরে দেখা গেল যে এই কাজটা হয়নি, ওই কাজটা বাকি আছে, এটা কমপ্লিট করা হয়নি, এটার কোয়ালিটি ঠিক নেই, একটা হিউম্যান রিসোর্সকে আনা হলো, তার কন্ট্রাক্ট ডকুমেন্ট ঠিক নেই, তার KPI ঠিক নেই, তার জেডি ঠিক নেই। সো এগুলো যদি এইভাবে হয়ে চলে যেতে থাকে, আলটিমেটলি organization will collapse and you will end up with lower performance people staying in your organization for 20 years, যাদের কোনো ইনপুট দেওয়ার ক্যাপাসিটি নাই। সো আলটিমেটলি এটাই হচ্ছে গিয়ে রিস্ক রিডাকশনের HR এর পার্ট থেকে দেখবেন আমাদের HR এর ফাংশনস গুলো আসলে খুবই লো কোয়ালিটির। তারা মনে করে যে তারা একটা এমপ্লয়মেন্টের এন্ড পয়েন্ট, তারাই এমপ্লয়মেন্ট দিচ্ছে। এখনো পর্যন্ত তাদেরকে একটা এমপ্লয়ি হ্যান্ডবুক তৈরি করতে বললে কোয়ালিটি তৈরি করতে পারে না, একটা কন্ট্রোল মেকানিজম দিতে পারে না, কিভাবে এমপ্লয়িকে ম্যানেজ করবে, কিভাবে এমপ্লয়ির সাথে কথা বলবে। এবং অ্যাজ এন এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ি ইজ এন অর্গানাইজেশনাল এমপ্লয়ি। আপনি চাইলেই একটা এমপ্লয়ির সাথে কমিউনিকেট করতে পারেন না এমনভাবে যেটা আপনাকে খুব বাজে ইমপ্রেশন দিবে ফর HR এর অনেক ক্যাপাসিটি আছে। যেমন আপনারা যদি একটা ছোট অর্গানাইজেশন দেখাই, AI HR এর একটা ইন্ডিয়ান অরিজিন একটা একাডেমি আছে। So there are thousands of functions that relates to HR. So business insight থাকতে পারে, বিজনেস পার্টনার কিভাবে করবেন, HR এর ফাংশনাল কনসালটেন্সি, এরা যেই কনসালটেন্সি গুলা করে এগুলা সোর্সিং থেকে শুরু করে রিক্রুটমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ট্যালেন্ট অ্যাকুইজিশন, এখানেই দেখতে পারবেন আপনারা aihr.com। এখানে গেলেই দেখতে পারবেন যে তাদের প্রত্যেকটা ফাংশন আইটেম ক্যাটাগরিক্যালি ম্যানেজ করা। দিস ইজ অ্যান ইন্ডিয়ান সাইট, দে ডিড অল দ্য ডকুমেন্টেশনস এন্ড এভরিথিং। এবং ওদের জাস্ট খালি আপনার ব্লগ সাইটটাতে যদি যান, ব্লগ সাইটটাতে গেলে এখানে যে ডকুমেন্টেশন এবং যা যা পাবেন, দিস ইজ ইনর্মাস। একটা পিপল ম্যানেজমেন্টের জন্য যে পার্সপেক্টিভ থাকা দরকার, এই পার্সপেক্টিভগুলো এখানে আছে। সো এটা একটু দেখে নেবেন আপনারা প্লিজ। আমরা ব্যাক করছি ওয়েবসাইট ম্যানেজমেন্টে, সরি অর্গানাইজেশন গেল, ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা, ওয়েবসাইট যখন ডিজাইন করছেন, কোথায় হোস্টিং করছেন, কোথায় পার্কিং করছেন, ডোমেইন কোত্থেকে কেনা হয়েছে, SSL সার্টিফিকেট উইথ SAN অ্যাকাউন্ট কেনা হয়েছে কিনা,
পিকেআই ইনফ্রাস্ট্রাকচারটা কেমন হবে, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। এসএসএল হচ্ছে গিয়ে সিকিউর সকেট লেয়ারের সার্টিফিকেট, আমরা যেটা ওয়েবসাইটের এগেইনস্টে এই যে এখানে ছোট করে ভিউ সাইট ইনফরমেশন দেখাচ্ছে, কানেকশন ইজ সিকিউর। সো ট্র্যাকিং এনেবল করা আছে, একটা ট্র্যাকিং ব্লক করা আছে, কানেকশন ইজ সিকিউর মিনস আমি যদি এখন সার্টিফিকেটটা দেখতে চাই, দিস শোজ এখানে সার্টিফিকেটের টাইপ, কিভাবে কেনা হয়েছে, কার নামে কেনা হয়েছে, সার্টিফিকেটের ফুটপ্রিন্টটা দেখানো হচ্ছে, ফিঙ্গারপ্রিন্টটা দেখানো হচ্ছে। সো লেটস এনক্রিপ্ট থেকে এই সার্টিফিকেটটা কেনা হয়েছে, রাইট। সো এই সার্টিফিকেটের কারণেই কিন্তু আপনার এসএসএল কানেকশনস ফর 443 এই জিনিসগুলো আপনাদের এখানে চলে আসছে, যে ইটস এ সিকিউর কানেকশন টু দ্য সাইট। ডেটা সেন্টার যখন ম্যানেজ করবেন, ডেটাবেজের রেপ্লিকেশন কোথায় হচ্ছে, ব্যাকআপ এবং রিস্টোরাল ফাংশনসগুলো কিভাবে আসছে। সো অর্গানাইজেশনাল ইন্টারনাল কিছু ক্লাউড সার্ভিস থাকতে পারে, শেয়ার পয়েন্ট থাকতে পারে, অফিস 365 এবং নেক্সট ক্লাউড, ওন ক্লাউড। এটা হচ্ছে কি ইন্টারনাল ওপেন সোর্সের ক্লাউড সার্ভিস, যেগুলো হচ্ছে আপনাদের আইপি সফটওয়্যার ডেভেলপমেন্টের কন্ট্রোল থাকতে পারে, আপনাদের কোড রিপোজিটরি থাকতে পারে। এগুলো ইন্টারনালি আপনারা এই নেক্সট ক্লাউড এবং ওন ক্লাউডের মধ্যে সেভ করে রাখতে পারেন, অথবা শেয়ার পয়েন্টের মতো অফিস 365 এর একটা কম্পোনেন্ট, এখান থেকে আপনারা এগুলো সেভ করে রাখতে পারেন। সো লাইসেন্সিং পোর্টাল ম্যানেজমেন্ট এখানের একটা বড় পার্ট আছে। মাইক্রোসফটের 365 থাকতে পারে, ডিভাইস লাইসেন্সিং, অনেক টাইপের ডিভাইস আপনার থাকতে পারে, হোস্টিং, পার্কিং, ক্লাউডফেয়ারের অ্যাকাউন্ট থাকতে পারে, একামাই থাকতে পারে। দিস ইজ এ সিএএসবি, ক্লাউড অ্যাক্সেস সিকিউরিটি ব্রোকার। সো অবভিয়াসলি আপনারা যদি এন্টারপ্রাইজ গভর্নেন্সের মধ্যে থাকেন, সেখানে আপনাদেরকে বাজেটিং করতে হবে। সো আবার আসছি, ডিভাইস কনফিগারেশন বেঞ্চমার্ক, ডিসিডিআর এর কোলোকেশন ম্যানেজমেন্ট, কানেকশন কিভাবে দেওয়া হয়েছে, এই কানেকশনসগুলো সিকিউরিটি দেওয়া হয়েছে কিনা, এন্ড টু এন্ড এনক্রিপশন আছে কিনা, অ্যাফিনিটি ডায়াগ্রামসগুলো তৈরি করা আছে কিনা। অ্যাফিনিটি ডায়াগ্রামস হচ্ছে কি আপনার পারিপার্শ্বিক আরও কম্পোনেন্টগুলোর সাথে সাথে কি কি আছে। সো এবার আসছি একটু ছোট করে সেকঅপসটা নিয়ে কথা বলছি, সিকিউরিটি অপশনস, বিশাল বড় টপিক। ডিভাইসের ডাটা লগ কালেকশন, এটা সিমের দিতে হবে। আপনারা সিভি এবং সিভিএসএস ডিটেক্ট করতে পারছেন কিনা, যে প্যাচ ম্যানেজমেন্ট ঠিকমতো করা আছে কিনা। সিআইসিডি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের ডেভঅপস ফাংশন, এটার সাথে সাথে আপনাদের ইন্টারনাল ফাংশনসের ডিডস মিটিগেশন আপনারা করতে পারছেন কিনা। সো ডিডস মিটিগেশনসের মধ্যে আবার আপনাদেরকে লাস্ট টাইম দেখিয়ে দিয়েছিলাম যে মবসের মধ্যে বুকসে একটা ডিভাইস ডিডস ম্যানেজমেন্টের একটা ডকুমেন্টেশন দেয়া আছে, যে আপনারা এই ডকুমেন্টটা ডাউনলোড করে এখানে কনফিগারেশন কিভাবে ম্যাচ করতে হবে এবং কি কি কনফিগারেশন দেখতে হবে, যে বাই ডিফল্ট আপনার নেটওয়ার্ক উইল স্ট্যান্ড অ্যাজ এ রেজিলিয়েন্ট ডিভাইস হিসেবে এই যে কোনো রকম অ্যাটাক রেমিডিয়েট করতে পারবে, আনলেস ইউ হ্যাভ এ ফায়ারওয়াল এবং ডিটেকশন থাকবে, এবং এটার সাথে সাথে স্ক্রাবিং সেন্টার থাকতে হবে। স্ক্রাবিং সেন্টাররা হচ্ছে গিয়ে এই সিএসবির সাথেও আসে, ক্লাউডফেয়ারের সাথেও আসে, আকামাইয়ের সাথেও আসে। সো ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যান্ড থ্রেড ইন্টেলিজেন্স, কোত্থেকে কে অ্যাটাক করছে আপনার সাথে, আপনাকে কে অ্যাটাক করছে, এই থ্রেডগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। আইডেন্টিফাই করে ডিটেকশন রুলসগুলো কি কি দিচ্ছেন আপনি। ডিটেকশন যদি না করতে পারেন, সো অল ইউর অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ক্যান বি ডেস্ট্রয়েড। আপনার ডাটাবেস যদি মুছে দিয়ে যেতে পারে, সো এরপরে অথবা এনক্রিপ্ট করে দেবে, এরপরে আপনাকে $1 মিলিয়ন চেয়ে বসবে, রাইট। ইফ ইউ আর এ ব্যাংক, $1 মিলিয়ন চেয়ে বসবে। সো তখন আপনি যে এই টাকাটা তাদেরকে দিবেন, দিলেও যে আপনি এই জিনিসটা অ্যাকোয়ার করতে পারছেন, যে আলটিমেটলি ওরা আপনাকে একটা সিরি কি দেবে, এই কিটা দিলে আপনি যে রিভার্ট ব্যাক করবেন, আপনার ডেটা ডিক্রিপ্ট করে নিতে পারবেন, তারও কোনো সিকিউরিটি নেই। সো সিকিউরিটি অপারেশন, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন, কম্পোনেন্ট ডিপ্লয়মেন্ট, সার্ভিস ম্যানেজমেন্টের আইটিএল এর সার্ভিস ম্যানেজমেন্টের পিকচারটা আপনাদেরকে আমি দিয়েছিলাম কিনা আমি কনফার্ম বলতে পারছি না। আইটিএল ভার্সন 4 34 কন্ট্রোলস। এই কন্ট্রোলসগুলা 34টা কন্ট্রোল এখানে আছে। এই কন্ট্রোলগুলা আপনাদেরকে জানতে হবে যে হাউ টু ম্যানেজ এ সার্ভিস। এই সার্ভিসটা আপনাদেরকে
কিভাবে ম্যানেজ করবেন একটা অর্গানাইজেশন থেকে, এই পার্টগুলা আপনাদের জানতে হবে আসলে, রাইট? সো আপনারা একটু চেক করে দেখে নেবেন এক সময়। এটা এখান থেকে একটু গিয়ে দেখিয়ে দেব চট করে, রাইট? একটু হোল্ড করবেন প্লিজ। সো এই ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে একটু, যে আইটিএল এর সার্টিফিকেশন আছে, আপনারা এই সার্টিফিকেশনসগুলা আপনাদের ক্যারিয়ার লাইফের প্রথমে করবেন। সবার প্রথমে আইটিএল এর ক্রেডেনশিয়াল গুলো করবেন, আইটিএল এর এক্সাম গুলো দেবেন। সো ফাউন্ডেশন প্রথম, তারপরে হচ্ছে প্র্যাকটিশনার, তারপরে সরি এক্সাম একটু দেখি। সো এক্সিন হচ্ছে কি আইটিএল এর ফর্মুলেটর। এই আইটিএল এর সার্টিফিকেশন এক্সাম আপনাদের প্রথমে দেবেন, যাই করেন না কেন প্রথমে হচ্ছে গিয়ে আপনাদেরকে আইটিএল এর এই এক্সামগুলো দিতে হবে। ফাউন্ডেশনটা নিতে পারেন আপনারা, প্রথমেই ফাউন্ডেশনটা দেবেন। ফাউন্ডেশনের পরে হচ্ছে গিয়ে অনেক টাইপের ফাংশনাল অ্যাক্টিভিটি আছে। সো নট নেসেসারিলি যে আপনাদের সব কিছুই দিতে হবে, বাট ইউ নিড টু গেট ইন টু সার্ভিস ম্যানেজমেন্ট ফার্স্ট। কারণ সারা লাইফে যদি আপনারা আইটির বাউন্ডারিতে থাকেন, সো দিস ইজ দ্য ফাউন্ডেশন টু গো ফর, যে আপনারা প্রথমেই হচ্ছে গিয়ে সার্ভিস ম্যানেজমেন্টে ঢুকবেন এবং সার্ভিস ম্যানেজমেন্টের এই এক্সামগুলো দেবেন আগে। সো প্রফেশনালিজমের সার্টিফিকেশনসের ক্যারিয়ার পাথগুলো একটু চেক করে দেখে নেবেন। এখানে ক্যারিয়ার পাথটা দেয়া আছে, প্রত্যেকটা সার্টিফিকেশন এক্সামের ফাংশনাল আইটেমগুলা এখানে বলে দেওয়া আছে। সো ব্যাক করছে একটু অন্য জায়গায় আবার। এবার আসছি আপনাদের ইনসিডেন্ট রেসপন্স। ইনসিডেন্ট রেসপন্স আপনারা কিভাবে করবেন, রাইট পিপলটা আছে কিনা, রাইট স্কিলসটা আছে কিনা, রাইট আন্ডারস্ট্যান্ডিংটা আছে কিনা টু ক্যারি আউট দ্য রেসপন্সেস, হাউ টু ম্যানেজ ইনসিডেন্ট রেসপন্স। যদি অ্যাটাক হয় তারপরে ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো কি হবে, কোন ডাটাগুলো আপনারা কালেক্ট করবেন, এটার কোনো এসওপি তৈরি করা আছে কিনা, এই এসওপি ওয়াইজ আপনারা ফাংশনগুলো করছেন কিনা। তো ড্যাশবোর্ড থাকবে, অবভিয়াসলি মনিটরিং, ওয়েব থাকবে, অর সিএসবি ম্যানেজমেন্ট থাকবে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। যেমন আজকে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, এই অ্যাপ্লিকেশনটা যদি শুধু শুধু কোনো প্রোটেকশন ছাড়াই ওয়েবে দিয়ে দিলাম, রাইট, এর মধ্যে চট করে দেখবেন যে আপনাদের সাইটটা ডাউন হয়ে গেছে। সো আমাদের টাইম খুব শর্ট চলে আসছি, আর মনে হয় 15 মিনিটস আছে। সরি, কতক্ষণ দেখালো, আমি আবার তাহলে 15 মিনিটস আছে। ওকে, রাইট, 15 মিনিটসের মধ্যে এটা শেষ করে দেব। সিকিউরিটি অপারেশনস এর আবার সেই একই জিনিস আসবে, আপনাদের সিআইএ ট্রায়াড, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি, এই তিনটা জানতে হবে। কেমন করে করবেন, কেমন করে করা হচ্ছে, এখন কি স্টেটে আছে, ইমপ্রুভমেন্ট স্টেট কি হতে পারে, এই ফাংশনগুলো আপনাদেরকে দেখতে হবে। যদি এই আন্ডারস্ট্যান্ডিংগুলো, কম্পোনেন্টের ফাংশনসগুলো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, দেন হোয়াট ইউ উইল হ্যাভ ইজ ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন, যেটা প্রথমেই বলেছি, একটু আগে যেটা আপনাদের বলেছিলাম, প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, এইটার এগেইনস্টে আপনারা পলিসি অ্যান্ড ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবেন ফর দ্য অর্গানাইজেশন। সো অর্গানাইজেশনের পলিসি ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করতে হবে, কি কি তৈরি করতে হবে, দ্যাট কুড বি ডিফারেন্ট বল গেম অল টুগেদার। কারণ পলিসি ফ্রেমওয়ার্কের হাউ টু রাইট, এটা একটা বড় বাজে জিনিস, যে আপনাদেরকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে, হাউ টু ডু ইট, এবং হাউ টু এডিট দিস ডকুমেন্টস। আপনারা চাইলেই এগুলো কাউকে দিয়ে লিখে নিতে পারবেন না, এবং মোস্ট লাইকলি হচ্ছে এই প্রসপেক্টগুলো এবং এই লেখাগুলো খুবই কমপ্লেক্স,
কেউ চাইলেই এটা এডিট করতেও পারবে না। আলটিমেটলি দেখা যায় যে ডকুমেন্টের পলিসি, যেমন এই পলিসিগুলো আমাদের এখানে প্রায় 45টা পলিসি লেখা আছে অ্যাপ্রক্সিমেটলি। 45টা পলিসি আপডেটেড করা ছিল এক সময়, এটা অন্য একটা ফোল্ডারে আছে আপাতত। যেমন এই পলিসিগুলো এখানে কিভাবে লিখতে হবে আমি একটু খুলে দেখাচ্ছি। অর্গানাইজেশনাল পলিসি যেগুলো একসময় তৈরি করা হয়েছিল ফর সার্কেল ফিনটেক। সো এই হচ্ছে গিয়ে পলিসির আউটলাইন। কিছু পলিসিগুলো থাকবে, পারপাস থাকবে, স্কোপ এবং রেসপন্সিবিলিটি কার, কে কিভাবে করবে, অথরিটির সাথে কিভাবে এটা কমিউনিকেট করবে, ভায়োলেশনস হলে কি করতে হবে, ডেফিনিশনস গুলা বলা আছে এবং কোথায় কোথায় এই রেফারেন্স গুলা আছে, এই রেফারেন্স গুলা বলে দেওয়া আছে। লাস্টে হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল সিস্টেমস। হ্যাঁ, সো পলিসি অথরকে জানতে হবে কোথায় কোথায় এই পলিসিগুলো ম্যাপ করা যায়, কিভাবে ম্যাপ করা হচ্ছে, এগুলোও জানতে হবে। সো আচ্ছা, হ্যাঁ বলেন। আমার আসলে সিকিউরিটি অপারেশন নিয়ে একটু কোশ্চেন ছিল আর কি। আমি হচ্ছে ওই আপনার যে আপনি যে বইয়ের অথর আর কি, ওই বইটা নিয়ে আমরা একটু লেখাপড়া করতেছিলাম, তো ওইখানে সক অ্যানালিস্টের ওই বিষয়টা নিয়ে আমার একটু কোয়েরি ছিল। তো আচ্ছা সক অ্যানালিস্টের ওখানে আসলে খুবই সুন্দরভাবে সাজানো আছে যে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 সক অ্যানালিস্ট আর কি। আচ্ছা, তো ওগুলো নিয়ে প্রথমে লেখাপড়া করার সময় প্রথমে আমাদের একটু কারেকশন করে দেই। এটা হচ্ছে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সরি, টিয়ার 1, টিয়ার 2 আর কি। রাইট। এগুলো তো একটু মনে রাখবেন, কারণ কি বলে, মানুষের সামনে যাতে আপনারা যখন কমিউনিকেট করবেন ওরা তখন বুঝবে যে ইউ আর কামিং ফ্রম এ লেজিটিমেট নলেজেবল ব্যাকগ্রাউন্ড। রাইট, নিজেকে যাতে ছোট না হয় সবার সামনে, আমরা তখন এগুলো এভাবে মনে রাখবো। জি প্লিজ বলেন। ওকে, তো ওইখানে আমি দেখার সময় যেটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে টিয়ার 3 তে যেটা লেখা আছে আর কি। কারণ আমরা হচ্ছে সবাই মোটামুটি সিটিএফ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো তখন রাইট হচ্ছে সিটিএফ ব্যাকগ্রাউন্ডে আমরা অফেন্সিভ মাইন্ড নিয়ে আর কি আমরা সিটিএফ টা দিতে থাকি আর কি। রাইট তো টিয়ার 3 তে অফেন্সিভ এর জিনিসটার সাথে যেহেতু অ্যালাইন করে, তো এই জন্য আমরা হচ্ছে টিয়ার 3 টা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। তো আমার যেটা কোশ্চেন ছিল আর কি, যে টিয়ার 3 তে যদি আমি ইন্ডাস্ট্রিতে যেতে চাই টিয়ার 3 সক অ্যানালিস্ট হিসেবে, সেখানে আমাদের কিন্তু একটা গ্যাপ থেকে যায় সিটিএফ মাইন্ডসেট এবং ওই টিয়ার 3 মাইন্ডসেটের ভিতরে। তো এক্স্যাক্টলি। গ্যাপটা আমরা কিভাবে আসলে মিটিগেট করতে পারি? আচ্ছা, মিটিংটা আমি একটু পরে আবার স্টার্ট করছি, আপনার এই কোশ্চেনের অ্যান্সার দেব তখন। ঠিক আছে? এটা এখনই এক্সপায়ার করে যাচ্ছে, তো এক্সপায়ার করে গেলে আমি আবার রিলগ ইন করবো। রিলগ ইন করলে আপনারা আবার কানেক্ট করবেন আমাকে। ঠিক আছে? এই সেম লিঙ্কেই কানেক্ট করে নিন, আমি তখন অ্যান্সার করে দিচ্ছি। আমি জাস্ট খালি এখন আপাতত এই ফাংশনগুলো জাস্ট বলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে? অলি ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? জি জি। ওকে, থ্যাংক ইউ। সো এইখানের যে ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো আছে, এই অ্যাক্টিভিটিগুলোর পার্টের প্রথমেই দেখবেন যে সারাদিন যেই কাজ করেন আপনারা, এটা আলটিমেটলি উইল ব্রিং ডাউন টু ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের মধ্যেই চলে আসবে। এই ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের মধ্যেই আপনাদেরকে ফুল ফাংশনালিটি এবং অর্গানাইজেশনাল সিকিউরিটি নিয়ে আসতে হবে। সো আইআরটি যদি করেন, আপনার যে সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম যদি থাকে, ইনসিডেন্ট রেসপন্স টিমের ফাংশনগুলো কি হবে, তাদের কাজগুলো কি, এটা কে ক্যারি আউট করবে, এটা কি আসলে এই লোকটা কি ক্যারি আউট করতে পারবে? যে সক ম্যানেজার, যে উনি কি জানেন সিমের এই ডকুমেন্টেশন থেকে আনার পরে এই রেসপন্সগুলো কিভাবে করব, এই রেসপন্সগুলো কিভাবে করে ফুল ডকুমেন্টেশন সেট নিব, আইওসিটা নিব, কোথা থেকে অ্যাটাকটা হয়েছে, কেমন করে অ্যাটাকটা হয়েছে, এই আন্ডারস্ট্যান্ডিং এবং ভিজিবিলিটি আমাদের সকের মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে এটা কিভাবে আমি আইডেন্টিফাই করব? আমি যা দেখতে পারি না আমি তা কিন্তু ডিটেক্ট করতে পারি না। নেটওয়ার্কের সবচেয়ে বড় রুল, যা দেখতে পাই না তা ডিটেক্ট করতে পারি না, কোনো সময় পারি না। ঠিক আছে? সো আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট উড বি দ্য প্রাইমারি চয়েস। তারপরে হচ্ছে কি কাকে কাকে কি প্রিভিলেজ দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার ইআরপিতে যদি থাকে উইথ এসডিএন, এবং এই অ্যাপ্লিকেশনের পারফরমেন্স মনিটরিং, ট্রান্সমিশন মনিটরিং, এটার ডাটা কে কোথায় কিভাবে অ্যাক্সেস করছে, এই প্রসেসগুলো জাস্ট এখানে বলে দেওয়া আছে। তো আমার মনে হয় এখনই কেটে যাবে, 1 সেকেন্ড, 1 মিনিট বাকি আছে।
আপনারা জাস্ট খালি এই 45টার মধ্যেই, আপনাদেরকে আগে একটা প্রোডাক্ট গ্রুপের কথা বলেছিলাম, এই প্রোডাক্ট গ্রুপটার মধ্যেই হচ্ছে গিয়ে 45টা ডোমেইনের। এটা অনেক বড় ডোমেইন। সিকিউরিটি অপারেশনসের ভিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর সক, আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। এখানে একটা, 1 নম্বর থেকে সিম থেকে আবার আরেকটা, 16 পর্যন্ত নিয়ে নেন। তারপরে হচ্ছে গিয়ে 16 থেকে 17 থেকে 33 পর্যন্ত, আবার 33 থেকে লাস্টের এই পর্যন্ত, এই 45টা ডোমেইন আছে। সো আমি মিটিংটা শেষ করে দিচ্ছি। এবার আপনাদের কোশ্চেন ব্যাক এন্ডে আমি আবার আসছি, ওই সেম লিংকে আপনারা আবার একটু জয়েন করে নিন। জি ভাই। কুয়েটের আচ্ছা, দেখি নাই অবশ্য। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো দিয়ে দেওয়া আছে তো, কাজ করেনি, আশা করতে দেওয়া হয়নি। হ্যাঁ, হ্যাঁ, একদম করে দেবো। সো আমাদের হাতে এখন 6 মিনিট টাইম আছে। এই প্রথম যেটা বলেছিলেন অলি, যে আমাদের সকের অ্যাক্টিভিটি এবং L1, L2, L3, L3 হতে মোটামুটি আমি এই পর্যন্ত যা দেখেছি, বাইরের L3-র কোয়ালিটি এবং অন্যান্য ফাংশনাল অ্যাক্টিভিটি এবং নলেজ, যেটা আপনাদেরকে NICCS এর প্রথম সেশনে অথবা সেকেন্ড সেশনে দেখিয়েছিলাম, যে অ্যাপ্রক্সিমেটলি 8 to 10 ইয়ার্স লাগবে এই নলেজ এরিয়া কভার করে L3 হতে, রাইট? সো এটা এখন এআই এর সুবিধার্থে হয়তো এআই আপনাকে কিছু ডকুমেন্ট বানিয়ে দিতে পারবে, বাট দ্যাট ডাজন্ট মিন আপনার নলেজ এরিয়াটা কাভারেজ চলে আসছে অন ডোমেইন। ঠিক আছে, আপনারা কিছু সার্চ করলে দেখতে পারবেন। প্লাস অলি, আমাকে একটু বলেন আপনারা কত নম্বর পেজের মধ্যে আছেন ওখানে? পেজটা তো আসলে ওভাবে মনে নাই, আমি এটা কোশ্চেনটা যখন পড়ছিলাম তখন লিখে রাখছিলাম। আচ্ছা, বলেন তাহলে একটু। বইয়ের পেজ বলবো, যে বইতে কয় নাম্বার পেজে ছিলাম ওইটা? হ্যাঁ, তো ফাংশনস অফ এ সক অ্যানালিস্টের এখানে যাই। আপনার মনে হয় আপনারা এখানে আছেন, রাইট? টিয়ার 1 থেকে হচ্ছে গিয়ে শুরু, এবং এদের যে ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো ছিল, ক্যারিয়ার পাথগুলো, সার্টিফিকেশন, রোল, এই কিংসল্যান্ড ইউনিভার্সিটির মধ্যে একটা সোর্স দেয়া আছে, আপনারা হয়তো এখানে গিয়েও এটার ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন। যে
টোটাল ফাংশনসের আইটেমগুলো কি কি আছে, থ্রেট হান্টিং টাইপের লোকজন কারা কি করে, কিভাবে করবে, স্কিলসটার দরকার কি, সফট স্কিলস এক্সপেক্টেড অফ এ সক অ্যানালিস্ট। হ্যাঁ, এটা এখানে বলে দেওয়া আছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ফাংশনগুলা, যে সক অ্যানালিস্ট গ্রো অ্যান্ড লার্ন বাই ডুইং দেয়ার ওয়ার্ক অ্যান্ড গেইনিং হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, রাইট? সো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গুলা আসলে এখানে লাগবে। সো এটা হচ্ছে কি একটা বড় ফাংশনাল আইটেম, যে তাদের প্রাইমারি অ্যাক্টিভিটি গুলা কি হবে এটা আসলে ডিফাইন করা খুবই মুশকিল, এবং এটা কোনো ফাংশনাল ডাইরেক্টরি নেই। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কিছু দেখতে পারবেন, যে টিয়ার 1 অ্যানালিস্টের ট্রায়াল স্পেশালিস্ট হিসেবে কাজ করবে, টিয়ার 2 হচ্ছে গিয়ে আপনার ইনসিডেন্ট রেসপন্সার আইআর হিসেবে কাজ করবে। তাকে যদি আইআর নিতে হয় তাকে আইওসি জানতে হবে, মাইটার অ্যাটাকের ফাংশনাল ফ্রেমওয়ার্ক গুলো জানতে হবে, এন্টারপ্রাইজের রিস্ক ম্যানেজমেন্ট জানতে হবে, এবং এই যে অর্গানাইজেশনাল রিস্ক যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই ফুল রিস্ক ম্যানেজমেন্টের প্রত্যেকটা পার্সপেক্টিভ তাদেরকে জানতে হবে। এটা জানার পরে সে থ্রেটটা খুঁজে বের করতে পারবে যে কোথায় কোথায় কোন টাইপের থ্রেট আসলে হতে পারে। এই মেজর ইনসিডেন্ট যে করবে, এই থ্রেট হান্টিং এর যে ফাংশনালিটি, সো এই মাথার মধ্যে যদি নলেজ গ্যাপ থাকে, সিকিউরিটি গ্যাপস থাকবে, আপনি কিন্তু ওই আইডেন্টিফিকেশন করতে পারবেন না, এবং এটা হ্যান্ডস অন না করলে আসলে করা সম্ভব না। এআই দিয়ে আপনাকে হয়তো জব রোলস বানিয়ে দিতে পারবে, সো বাট ইট ডাজন্ট মিন যে আপনার অ্যাক্টিভিটি এবং অনেক ফাংশনাল অ্যাক্টিভিটি মাথা চুল সব পড়ে যাবে অবভিয়াসলি, যে এইটার যদি গ্যাপ থাকে, এই গ্যাপগুলোতে আপনাদের কখনোই হচ্ছে গিয়ে আপনাদেরকে বড় হতে দিবে না। যেমন এই দেখেন একটা এখানে যে একটা প্রসেস ওয়ার্কফ্লো দেয়া আছে, দিস ইজ কি রেসপন্সিবিলিটি অফ এ টিয়ার 2 অ্যানালিস্ট, আইআরআরকি। সে ইনসিডেন্ট রেসপন্স সিস্টেমের ফ্লোর মধ্যে যে ডকুমেন্টেশন লাগবে এবং যে ফাংশনাল অ্যাক্টিভিটি লাগবে, অথরাইজেশন লাগবে, ট্রায়াজের ফুল অ্যাক্টিভিটি লাগবে, এবং তার ফাংশনাল যেই অ্যাক্টিভিটিগুলো ক্যারি আউট করতে হবে ফর দিস হোল প্রসেস ইজ মাইন্ড ব্লোয়িং। দিস ইজ নট এ স্মল জব। অটোমেটেড আইবিএম কিউরেটার, স্প্লাঙ্ক হতে পারে, তারপরে আপনার ওয়াজু হতে পারে, এরকম যেই এই স্টেটমেন্টসগুলো যখন দেখবেন, প্রত্যেকটার ভিতরে ম্যাসিভলি ইনকর্পোরেটেড ফাংশনসগুলো দেয়া আছে এখানে, যেটা হচ্ছে গিয়ে আপনি এই নলেজগুলো অ্যাকোয়ার করতে পারবেন রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমেই। সো এখানে আবার টিয়ার 3 হান্টারের ইনসিডেন্ট মেকানিজমটা দেয়া আছে। সো সাথে সাথে আপনার থ্রেট মডেলিং যে করবে, থ্রেট মডেলিং করে সিমুলেশনটা রান করা, এটা আবার সোরের ফাংশন, SOAR, সিকিউরিটি অর্কেস্ট্রেশন অ্যান্ড রেমিডিয়েশন ফাংশন। সো এই রেমিডিয়েশন ফাংশন আবার ওয়ার্ক করে কেস ম্যানেজমেন্টের সাথে, কেস ম্যানেজমেন্ট আবার ইনসিডেন্ট রেসপন্সের সাথে একসাথে ফাংশন করবে। যদি এটা না বুঝি তাহলে ওইটাও বুঝবো না আসলে। সো কেস ম্যানেজমেন্টের একটা বড় ফাংশন হচ্ছে গিয়ে আইওসিটা বোঝা। আইওসিটার সাথে সাথে আপনার থ্রেট ইন্টেলিজেন্সটা আসবে। এই টিপটা টিআইপি থেকে আপনি কি বুঝবেন? এই থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম থেকে যদি আপনার কোনো ডাটা আসে, এখানে আপনার ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা দেওয়া থাকবে, উইচ ইজ হিউম্যানলি এটা রিড করে কেস তৈরি করা ইম্পসিবল। এটা আসলে সিস্টেম সেন্টার থেকেই হচ্ছে গিয়ে আপনাকে ম্যানেজ করা উচিত, এবং তখন আপনাকে বলে দিবে যে এই হচ্ছে গিয়ে থ্রেট ক্রাইটেরিয়া, আইওসি গুলো হচ্ছে এরকম, এবং এটা কোন লেয়ারে, কোন অ্যাপ্লিকেশন, কোন ডিভাইস, কোথায় অ্যাটাকটা করেছে, সেই অ্যাটাকের ম্যাট্রিক্সগুলো আপনারা এন্টারপ্রাইজ ম্যাট্রিক্সগুলো পেয়ে যাবেন। সো এইটার সাথে সাথে একটা বড় ফাংশনাল আছে, যে এই মাত্র যেটা বললাম, এটা মাইক্রোসফটেরটা, যেটা আপনার সাইবার সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট MCR এর মধ্যে দেয়া আছে। এই ফাংশনালটা অ্যাক্টিভিটিটা আপনাকে ক্যারি আউট করতে হবে। দেখেন এখানে ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি আর্কিটেকচারের মধ্যে পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা, এগেইন এই চারটা জিনিসই আছে। ঠিক আছে, আইটি অপারেশনের ফাংশন কতটুকু,
ওটি অপারেশন যদি থাকে, আপনার স্কেডা অথবা আইওটি থাকে, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবেন, ম্যানেজ করে ইন্টেলিজেন্স সোর্স থেকে ডেটা নিয়ে আপনাকে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কমপ্লিট করতে হবে। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স প্রসেস। সো এটা ইন প্র্যাকটিসে আসলে খুবই কম দেখা যায়, বাট কম্বাইন্ড অ্যাপ্লিকেশনের ভিতরে বেশি আসছে এখন, আরও অ্যাক্টিভিটি সহ। সো দিস ইজ অলসো দ্য পার্ট অফ দ্য ডকুমেন্টেশন, যে এইভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। তো আর কোনো কোয়েরি থাকলে আমাকে বলতে পারেন।